খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার বিস্তারিত আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন এরই মধ্যে কিন্তু অ্যাডহক কমিটির মোট 27টি ফেডারেশনের পুরনো কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে বর্তমান সরকারের। তবে সেই অ্যাডহক কমিটি প্রায় 15 দিন পার হয়ে গেছে কমিটি ঘোষণার পর। তারা আসলে কোন পর্যায়ে আছে? অনেক ফেডারেশন এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে, অনেক ফেডারেশন কাজ শুরু করবে করে সিদ্ধান্ত করে আসলে পৌঁছাতে পারেনি। সামনে আবার এশিয়ান গেমস রয়েছে। সবকিছু মিলিয়ে ফেডারেশনগুলোর তৎপরতা বা কোন পর্যায়ে রয়েছে, বিশেষ করে আমরা একটু ব্যাডমিন্টন নিয়ে আজকে আলোচনা করতে চাই। এবং ব্যাডমিন্টনের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক এলিনা সুলতানা। সুলতানা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগেও স্বাগত জানিয়েছিলাম, তবে কোচ এবং সাবেক খেলোয়াড় হিসেবে এবার একটু পদটা বা চরিত্রটা ভিন্ন, দায়িত্বটা ভিন্ন। এই যুগ্ম সম্পাদক পদে তো কখনোই, শুধু যুগ্ম সম্পাদক পদে কেন, কমিটির কোনো পদেই তো আপনি ছিলেন না বা কখনো কাজ করেননি। এটা আসলে আপনার জন্য নতুন একটা দায়িত্ব। এই দায়িত্বটা আসলে এনজয় করছেন নাকি চ্যালেঞ্জের মধ্যে আছে যে সামনে কি হবে, কিভাবে পরিকল্পনা করব, কি করব? না, আসলে মানে যে কোনো পদে আসাটাই এটা আপনার চ্যালেঞ্জিং, যেমন তেমন একটা দায়িত্বের ব্যাপারও আসে। তো আমি সবসময় মানে আমার লেভেল থেকে আমি ট্রাই করতাম যে দেশের জন্য মানে যতদূর পসিবল ভালো কিছু করার। তো সেই ক্ষেত্রে আসলে আমি কখনো মানে যে আমার কোনো পদ প্রয়োজন আমি সেটার জন্য কখনোই আশা করিনি। তো সবসময় আমি নিজের থেকে বেস্ট এফোর্টে দিয়ে এসেছি। তো এখন যেহেতু আমি বর্তমান অ্যাডহক কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি, তো সেক্ষেত্রে আমার মানে যে এক্সপেকটেশনগুলো ছিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এর আগে আমি হয়তো তাদের কাছে যারা সেই চেয়ারগুলোতে ছিল তাদের কাছে আমি আমার আবদারগুলো করেছিলাম। আর এখন সুযোগ এসেছে আমি সেই আবদারগুলা আমাদের যে মানে আপকামিং যে সমস্ত প্লেয়ার আছে তাদের জন্য কিছু করার। মানে আপনি যে প্ল্যানগুলো বা আপনার সময় যে সংকট আপনি মুখোমুখি হয়েছিলেন, সেই সংকট কাটানোর জন্য আপনারা উদ্যোগ নেওয়ার কথা বলছেন। এখানে তো আসলে আপনি নিলে হবে না, বাকি আরো 29 জন মেম্বার রয়েছেন, সহসভাপতি রয়েছেন, অনেকে রয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা বা পরিচয় পর্ব আসলে করেছে তারা। আপনারা আসলে কতটুকু পর্যায়ে গিয়েছেন? কারণ এর মধ্যে কিন্তু 14 দিন পার হয়ে গেছে অ্যাডহক কমিটি দেওয়ার পর। অলরেডি আমাদের তো যেহেতু 14 দিন পার হয়ে গিয়েছে, তো আমি আমাদের যে সেক্রেটারি আছেন তার সাথে কথা বলেছিলাম। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি দেশের বাইরে আছেন, তিনি আসলেই আমরা এটা অফিসিয়ালি শুরু করবো। মানে সেটা কত দিনের মধ্যে বা কবে নাগাদ হতে পারে? কোনো উইথিন দিস মান্থ। আচ্ছা, 3 মাসের মধ্যেই তো হবে, সেটা খুবই স্বাভাবিক। নাহলে তো আসলে আপনাদের কমিটি মেয়াদি তো 3 মাস। সেই ক্ষেত্রে আসলে যদি তিনি না আসেন বা উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো প্ল্যান আপনাদের রয়েছে কিনা বা সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের রয়েছে কিনা? উনি যদি এখন আমাদের যিনি সেক্রেটারি আছেন তিনি অবশ্যই তার সাথে এই ব্যাপারে কথা বলবেন। যদি তিনি আসতে পারেন তাহলে আসলে আমরা আমাদের প্রথম যেহেতু কাজ আর কি এটা, তো সেজন্য আমরা তাকে ছাড়া আসলে আমাদের প্রথম মিটিংটা আমরা করতে চাচ্ছি না আর কি। তো এখন তারপরে যদি ওনার লেট হয় সেক্ষেত্রে আমাদের কাজ তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের সেক্রেটারি যিনি আছেন তিনি তার সাথে কথা বলে যেটা ভালো হয় আর কি সেটাই করবেন। আচ্ছা, আপনাদের সময় তো 3 মাস। 3 মাসের মধ্যে এই কমিটিটা দেয়াই হয়েছে, মূল লক্ষ্য আসলে নির্বাচন দেওয়া। আপনার কি মনে হয় কিনা এই 3 মাসের মধ্যে কমিটি সবকিছু সাজিয়ে মানে যেই ধারাবাহিকতা রয়েছে খেলোয়াড়দের বা যে আপনাদের কমিটির মধ্যে রয়েছে সেটা মেনটেন করে আবার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া? শুধু তো আর আপনাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া, জেলাগুলোরও আসলে সেখানেও আসলে প্রস্তুতি নিতে হবে। সেইটা কমপ্লিট করে আপনাদের নির্বাচন দেওয়াটা কি আসলে সম্ভব কিনা? 3 মাসটা কি কম হয়ে গেল কিনা? আসলে সময় তো অবশ্যই অনেক কম, তবে মানুষ তো চেষ্টা করে, তো চেষ্টা তারা করবেন এবং আমরাও চেষ্টা করছি। তবে 3 মাস সময়টা আসলে অনেক শর্ট টাইম। এই শর্ট টাইমের ভেতরে এতগুলি কাজ এবং ফেডারেশনের কাজ, তারপর আপনার যে জেলা ক্রীড়া সংস্থার, এগুলি আসলে মেনটেন করাটা 3 মাসের ভেতরে সবকিছু সেট করাটা আসলে ডিফিকাল্ট। আচ্ছা, মানে ব্যাডমিন্টনে আমরা ক্রিকেট, ফুটবল, হকিতেও আমরা শুনেছি যে সোনালী যুগ, অনেক বেশি গ্যালারি ভরা দর্শক ছিল। আমরা ব্যাডমিন্টনে, আমি অন্তত আমার এই বয়স পর্যন্ত কখনো এই গল্পটা শুনিনি। আপনি তো একদম শুরু থেকে স্টার্ট থেকে এসেছেন, আপনি খেলোয়াড় ছিলেন, তারপর কোচ হয়েছেন, ক্রীড়া সংগঠক হয়েছেন, এখন কমিটি দায়িত্বে আছেন। এই যে
মানে একটা আক্ষেপ জায়গা যে ব্যাডমিন্টন বাংলাদেশের পাড়া মহল্লাতে কিন্তু শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলাটা দেখা যায়, তবে সেই জায়গা থেকে আমাদের আন্তর্জাতিক মহলে সেই উচ্চতা আমরা কেন পৌঁছাতে পারলাম না, যেখানে আমরা মানে শীতকাল আসলে এটা আমাদের একটা মানে প্রাথমিক খেলা হয়ে যায়। আমি আমাদের অবশ্যই এখানটাতে একটা কথা আছে, সেটা হচ্ছে মানে ব্যাডমিন্টনের ক্রেজ অনেক। আপনার ফুটবল ক্রিকেটের পরেই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে আপনি শীতের সময় যখন দেখবেন যে সারা পাড়া মহল্লা, তারপর রাস্তাঘাটে ব্যাডমিন্টন সবাই খেলে, গ্রামগঞ্জেও গ্রামগঞ্জে সবাই খেলে। তো অ্যাকচুয়ালি এখানটাতে আমাদের মিডিয়া হাইলাইট যে করার বিষয়টা থাকে সেটার ক্ষেত্রে মানে ব্যাডমিন্টনটা পিছিয়ে ছিল। তবে আন্তর্জাতিক রেজাল্ট যেগুলি আছে, যেমন আমি যখন খেলেছি সেই টাইমে আমাদের ফেডারেশনের লাস্ট ইয়ার ছিল যে আপনার নেপাল ওপেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা ছিল সেটাতে আমরা ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম। এবং লাস্ট ইয়ার আমাদের বাংলাদেশের ঝুমার এবং উর্মি ওরা কানাডা ওপেনে, ওটা তো ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ, কানাডা ওপেনে তারা হচ্ছে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এবং বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল সিরিজ এবং চ্যালেঞ্জেও আমাদের মেন্স ডাবলসে তারা হচ্ছে আপনার সিলভার মেডেলিস্ট হয়েছে এবং চ্যাম্পিয়নও হয়েছে, গোল্ড মেডেলিস্টও হয়েছে। তো এটা কিন্তু আসলে বলা যায় যে এই লাস্ট টাইমটা এটা বাংলাদেশের একটা স্বর্ণযুগ বললেই চলে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলার আমাদের এখানটাতে মানে খেলার সিস্টেমটা ডিফারেন্ট। যেমন আপনার কমনওয়েলথ গেমস খেলতে গেলেও একটা নির্দিষ্ট পয়েন্ট থাকা লাগে, তো সেই পয়েন্টগুলো বাংলাদেশ অ্যাকচুয়ালি ওরকমভাবে তো পার্টিসিপেট করে না। আপনি যত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পার্টিসিপেট করবেন, আপনার র্যাঙ্কিং যত এগিয়ে আসবে তখন আপনি সেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করবেন। এবং বাংলাদেশে এই প্রথম এশিয়ান গেমসে ব্যাডমিন্টন পার্টিসিপেট করবে ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু তারা এই যোগ্যতাটা আর্ন করে নিয়েছে, এবং ফেডারেশন যদি সাপোর্ট না দিত তাহলে তো আসলে এই সমস্ত প্লেয়াররা এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার মতো পসিবিলিটি ছিল না। যেমন আমাদের সময় আমরা এরকম সুযোগটা পাইনি। তো এখন বর্তমানে যারা ছিল, মানে এই লাস্ট টাইম যারা ছিল, তারা যতটুকু করেছে ব্যাডমিন্টনের জন্য অনেক ভালো করেছে, এবং আমরা চেষ্টা করব যে সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও ডেভেলপমেন্টের জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা, আপনি বলছেন যে আপনাদের কমিটি আসার আগে যে কমিটিটা ছিল বিগত সময়, সেই কমিটিটা অনেক ভালো কাজ করেছে। সেই জায়গায় আপনারা বলছেন যে মিডিয়ার যে হাইপটা বা মিডিয়ার ইনভলভমেন্ট সেইটা আসলে আপনারা অনেক বেশি পাননি, ক্রেজটা যেটা, এটা না পাওয়ার কারণ কি? আমরা ক্রিকেট ফুটবল যেভাবে কাভারেজ দেই, আমরা তো চেষ্টা করি যে সবগুলো ফেডারেশন যাতে একইভাবে সমান তালে অন্তত তারা কাভারেজটা পায়। অনেক সময় মিডিয়া সেক্টরে যা দায়িত্ব থাকে, অনেক সময় হয় এক্স্যাক্টলি, অনেক সময় হয় ফেডারেশনের পক্ষ থেকে আমাদেরকে ওই ইনফর্মটা করা তারা ভুলে যায় বা নিজেদের মতো নিজেরা আর কি করে পার হয়ে যেতে চায়। অনেক সময় দেখা যায় যে মিডিয়া গেলে আপনাদের কোনো টুর্নামেন্টে কোনো ঘাটতি থাকে, সেটা হয়তো বা প্রকাশ্যে চলে আসে। এই কারণে আমাদেরকে অনেক সময় কিন্তু তারা দাওয়াত দেন না। এটা কি আপনারা এই কমিটি করবে কিনা? না, আমরা তো অবশ্যই চেষ্টা করবো, কারণ এবারে যে কমিটিটা হয়েছে আপনার সবারই মানে বেশিরভাগ যারা আছি আমরা তাদের সবারই ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাডমিন্টন, বেশিরভাগ আর কি। তো আমরা জানি যে কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়। এখন তারপরেও অনেক সময় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদেরকে সাপোর্ট করে না, যার কারণে হয়তো আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। তারপরে এখন আমাদের যে সেক্রেটারি আসছেন শাকিল ভাই, তিনিও ডেফিনেটলি একজন ভালো মানুষ। তিনিও ব্যাডমিন্টনে আসলে অনেক দিন থেকে উনি ব্যাডমিন্টন থেকে ডিটেলস ছিলেন, এখন আবার নতুন করে আসছেন। তো তার কাছে মানে আমাদেরও আশা যেন সে আগে যে আপনার ফেডারেশনের কমিটির ধারাবাহিকতা ছিল, যেমন আপনার 10 লাখ টাকা প্রাইজ মানে রেখেছিল লাস্ট কমিটি, তো আমরা চেষ্টা করব যেন সেইটারই ধারাবাহিকতা বজায় থাকে এবং আরও ভালো কিছু করা যায় কিনা সেটার। আচ্ছা, আপনাদের কমিটির এখন বর্তমান যে ফান্ডটা সেটা মানে কত দিয়ে আপনারা শুরু করছেন? কারণ আপনি বলছেন যে বেশিরভাগই এসেছে খেলোয়াড়, তো সেই জায়গায় আসলে স্পন্সর সমস্যা, বিশেষ করে ফেডারেশনগুলোর আর্থিক দৈন্যদশা থেকেই লেগেই থাকে আর কি। সেই জায়গায় এই মানিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটা আপনারা আসলে কত টাকা নিয়ে শুরু করেছেন? এবং আমরা দেখেছি সে সাধারণ সম্পাদক, এখন তিনি সহসভাপতি পদে নিয়োজিত হয়েছেন। এই জায়গায় আসলে আর্থিক যে প্রবলেমটা, যে অনেক সময় হয় না যে ফেডারেশনের বড় বড় কর্তাদেরকে আনাই হয় আসলে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গ্রুপের জন্য, এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে এইবার কি আপনাদের কমিটিটা আসলে মানে থাকে না যে একদম ফুলফিল কমিটি, একটা ভালো কমিটি হয়েছে? এখন আসলে মানে ফেডারেশন তো অনেকগুলি হয়েছে, তো নিশ্চয়ই আমাদের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তিনি অবশ্যই চিন্তা ভাবনা করেই প্রত্যেকটা ফেডারেশনের মানে কমিটিটা তৈরি করেছেন। তো স্পন্সরশিপের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টনে
অন্যান্য টুর্নামেন্টগুলোতেও মানে অন্যান্য ফেডারেশনেও যেমন খরচ, ব্যাডমিন্টনে আসলে অনেক বেশি খরচ, কারণ আমরা গেম শাটেল আমরা যেগুলো ইউজ করি এক একটা বক্স প্রায় 4,500 থেকে 5,000 টাকা শুধুমাত্র এক একটা বক্স। তো আর র্যাকেট একটা বক্সে কয়টা করে? 12টা। আচ্ছা। তো সেই ক্ষেত্রে মানে যেটা আমাদের গেম শাটেল, আচ্ছা। তারপর আপনার প্র্যাকটিসের তো খরচ যেটা আছে, শাটেল তো আমাদের মাল্টি শাটেল যদি আমরা করতে চাই সেখানে মিনিমাম আমাদের 1,000-2,000 শাটেল আমাদের তো রাখতেই হয়, বেশি ছাড়া কম না, মানে মিনিমাম আর কি। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আমরা হয়তো মানে সেকেন্ড গ্রেডের যে শাটেলগুলো আছে সেইগুলাই সাধারণত মাল্টি করার সময় আমরা ইউজ করে থাকি। তারা এই যে আপনার এবং প্লেয়ারদের আপনার আসলে তাদের চাহিদা তো মানে আপনার খেলতে যদি যায় সেক্ষেত্রে আপনার একটা প্লেয়ারের মিনিমাম আপনার যদি সে ভালোভাবে ট্রেন করতে যায় পার্সোনালি, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 40 থেকে 50,000 তার পার মান্থ তার খরচ করতে হয়। তো এটা যদি আপনার ফেডারেশন থেকে স্পন্সরশিপের মাধ্যমে তাদেরকে যদি একটা লং টার্ম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ফেডারেশনের মাধ্যমে, তাহলে কিন্তু সেই খরচটা আমাদের প্লেয়ারদের করা লাগছে না, এবং আমাদের এখান থেকে আপনার প্লেয়ার ডেভেলপ হলো, যে তার আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা ওই টুর্নামেন্টে আমরা এতজন পার্টিসিপেন্ট পাঠাবো, তাহলে সেক্ষেত্রে হবে যে আমাদের প্লেয়ারের ডেভেলপ হলো, তাদের ফিনান্সিয়াল সাপোর্টটাও হলো, এবং দেশের এভাবে আসলে দেশের রেজাল্টটাও কিন্তু আপনার চলে আসবে। মানে লং টার্ম যদি ক্যাম্পেইনের কথাই বলেন সেটা তো আসলে অনেক টাকা পয়সার ব্যাপার, এবং বিগত সময় কমিটিতে যারা ছিলেন এবং যিনি এখন সহসভাপতি আমি পদে, এর ভিতরে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে টাকাটা তো আসলে প্রত্যেকটা ফেডারেশনের মেইন পয়েন্টটাই কিন্তু আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা। তো সেটা যদি না হয়, ধরেন আমরা যদি প্রপার ট্রেনিং না পাই, তাহলে আমরা দেশকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? আমরা বলতে মিন্স আমাদের সব প্লেয়ারদের কথাই বলছি, যে আপনার এটা করতেই হবে, কারণ আমার কমিটিতে এসেছি এখন আমাদের পক্ষ থেকে যতদূর পসিবল যেভাবে আপনার স্পন্সরশিপ ম্যানেজ করে প্লেয়ারদের জন্য করা যায় আমার করতে হবে, কারণ আমি এখানটাতে শুধু তো আমি চেয়ারে বসতে আসিনি। সেটা আমার এনএসসির মাধ্যমে হোক, আমার গভর্নমেন্টের মাধ্যমে হোক, বা বিভিন্ন জায়গা থেকে আপনার বেসরকারি প্রতিষ্ঠানগুলো হোক, এটা আমার ম্যানেজ করতে হবে, এবং যে ম্যানেজ করতে পারবে আমি মনে করি যে সেই সমস্ত মানুষদেরই কমিটিতে থাকা উচিত। আচ্ছা, এখন তাহলে মানে যারা ম্যানেজ করতে মানে পারবে আপনি বলছেন যে থাকা উচিত, তার মানে আপনার কি মানে কোনো সন্দেহ আছে কিনা যে যারা এখন বর্তমানে কমিটি রয়েছেন, আপনিও তার সদস্য যুগ্ম সম্পাদক, কোনো কি সন্দেহ রয়েছে কিনা যে তাদের কিছুটা হলেও তারা ওই জায়গায় কাজ করার সুযোগই পায়নি, যেহেতু এখনো পর্যন্ত তাদের সাথে ভালোভাবে কাজ করার সুযোগ পাইনি, সেহেতু এখানে তো আমি কিছু বলতে পারছি না। অবশ্যই কাজ করার সুযোগ পেলে আমি ইনশাল্লাহ এর পরবর্তীতে যদি বেঁচে থাকি তখন আমি আবার এক্সপ্লেইন করব তাদের সাথে আমাদের মানে কাজ করার অভিজ্ঞতাটা, যেহেতু এখনো কাজ করার সুযোগ হয়ে ওঠেনি, সেজন্য এখন মানে এই ব্যাপারে মানে নো কমেন্টস। আচ্ছা, আপনি যেহেতু শুরু থেকে বলছিলেন যে আপনি নিজে একজন খেলোয়াড় ছিলেন এবং আপনি অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আসলে এই পর্যন্ত আসতে হয়েছে, এবং এখনকার যারা শাটলার রয়েছেন তারা নিশ্চয়ই সেই সময়ের যে প্রতিবন্ধকতা আপনাদের ফেস করতে হয়েছে সেটা নিশ্চয়ই ফেস করছে না, তবে তাদের সমস্যা আবার অন্য ধরনের সমস্যা হচ্ছে, এবং সেটা আপনি ভালো করেই জানেন কারণ আপনি কোচিং করিয়েছেন। সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য বা বর্তমান কমিটি আসলে নতুন করে কোনো উদ্যোগ নিবে কিনা, নতুন কোনো পন্থায় তারা আগাবে কিনা, বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতেও তো আসলে সমস্যা হয় আপনাদের, এবং আপনি বলছেন যে ক্যাম্পেইনের যে বিষয়টা, সেই ক্যাম্পেইন করলেও এখানে আসলে থাকার ব্যবস্থা বা তাদের প্রতিদিনের সেই সময়টা আসলে কতদিন হতে পারে, 3 মাস যেহেতু আপনারা 3 মাস আছেন, সেটা আবার এক্সটেন্ড করবে কিনা পরবর্তী কমিটি, সবকিছু বিবেচনা তো রাখতে হবে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, এখন আবার ভেঙে আপনাদেরকে 3 মাসের জন্য রাখা হলো। এই যে কমিটি পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, দায়িত্ব পরিবর্তন হচ্ছে, এই জন্য আসলে খেলোয়াড়রা মানে সাফার করছে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে যদি আপনার মানে যে কমিটিটা ছিল তারা কিভাবে কাজ করেছে আমরা কিছুটা হলেও তো আমরা জানি যে কিভাবে কাজ করেছে। আমরা যদি ওই ধারাবাহিকতা বজায় রেখে, যেমন আপনার ঝুমার, ওহিদুল, তারপরে উর্মি, এরা কিন্তু পার্সোনাল খরচে আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পার্টিসিপেট করেছিল, তো যার কারণে ওদের র্যাঙ্কিংটাও এগিয়ে আসছে এবং ওদের ইন্টারন্যাশনালি রেজাল্ট হয়েছে, যেটা দেশের জন্য আপনার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে মানে বিগত ফেডারেশন যেরকম ওদেরকে অ্যালাউ করেছে যে বিভিন্ন ইউরোপ কান্ট্রি হোক বা যেখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পার্টিসিপেট করতে যাবে, তো তাদেরকে অ্যালাউ করেছিল, যেটা আমাদের সময় আমরা সেটা পাইনি। তো এরকমভাবে যদি আমরাও ছেড়ে দেই, মানে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তোমরা পার্টিসিপেট করতে চাও তোমরা করতে পারো, এবং
আমরা যদি স্পন্সর ম্যানেজ করতে পারি সেটা তো আমাদের জন্য আসলে অনেক ভালো, তবে ম্যানেজ করাটা এটা আসলে মানে শুধু মুখে বললে তো পসিবল না, ম্যানেজ তো করতে হবে। যদি না করতে পারি, তারা যদি পার্সোনাল খরচে যেতে চায় তাহলে এটা অ্যালাউ করা উচিত, তাহলে ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরও এগিয়ে আসবে। আপনাদের সময় সেই প্রতিবন্ধকতা মানে কেন ছিল, কেন ফেডারেশন ছাড়তে চায়নি? আসলে মানে আমাদের সময় আমার তো ধরেন 2006 থেকে 2019 সাল পর্যন্ত অনেক কমিটি এসেছে, আবার অনেক কমিটি চলে গিয়েছে। তো আমি সবসময় যখন আমি প্লেয়ার ছিলাম, আমি খুব মিডিয়াতে আমি বলতাম যে আমাদেরকে কেন লং টার্ম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় না, এবং বিভিন্ন দেশে তারা কজ দিত যে আমাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই, আমরা পাঠাতে পারবো না। কিন্তু এটাও আবার বলতো না যে তোমরা যদি নিজেরা যেতে চাও তোমরা নিজেরা যেতে পারো, কারণ এটা তো বাংলাদেশ থেকেই আপনার এগুলো সব আসলে যারাই চেয়ারে বসছেন এই পর্যন্ত আমি দেখে এসেছি যে তারাই আসলে নিজেদের বাইরের ট্যুরগুলো নিয়ে বেশি। আচ্ছা, আর কিছু বললাম না আর কি, এখানেই থেমে গেলাম। মানে নিজেরাই কিভাবে কোথায় যাবে এইগুলা নিয়েই তারা ব্যস্ত থাকতো, কিন্তু আমার প্লেয়ারদেরকে আমার আগে পাঠাতে হবে। নিজেদের কথা চিন্তা করে মানে শুধুমাত্র নিজেরাই বিদেশ ট্যুর করলাম আর প্লেয়ারদেরকে আমরা সেই সুযোগটা দিলাম না, তাহলে তো আমার ডেভেলপ হবে না। এবং সেই আক্ষেপটা আসলে দেখা যাবে আপনি প্লেয়ার, আপনি এখন আসলে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, আপনি আপনার আক্ষেপটা পূরণ করে ফেলেন, কিন্তু পরবর্তী যারা খেলোয়াড় আছে তাদেরও সেই আক্ষেপটা থাকবে এবং তাদেরও আসলে এই সেজন্য আমরা চেষ্টা করব যেন সেই আক্ষেপটা আমাদের যারা এখন বর্তমানে যারা খেলছে সেই আক্ষেপটা যেন তাদের না থাকে। আর আমি একা চাইলে তো আসলে এটা সম্ভব না, এটা চাইতে হবে মানে আমার সাথে যারা আছেন তাদের সবারই সেটা চাইতে হবে। আবার মানে তাদের চিন্তা ভাবনাটাও একটু ভালো, তবে একটু ডিফারেন্ট। যেমন আমি এই ডিফারেন্টটা কেমন চিন্তা ভাবনা সেটা আপনার থেকে শুনবো, তবে বিরতির পর। ওকে দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এলিনা আপু যেটা বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, যে ফেডারেশনের কর্মকর্তারা আছে তবে তাদেরও আসলে একটা ভিন্ন মত রয়েছে, সেই ভিন্ন মতটা আসলে কি আপনার সাথে কি অমিল হয়ে গেছে কিনা? এখন না, আমার সাথে অমিল হয়নি, মানে এখনো তো কাজ শুরুই করেনি। তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের যেটা মানে এক্সপেকটেশন যে সবাইকে নিয়ে তারা কাজ করবে। তো দেখা যাচ্ছে আপনার কোনো একটা কোচেস ট্রেনিংয়ের জন্য চিঠি আসলো, অথবা আপনার যে কোনো ট্রেনিংয়ের জন্য তো চিঠি আসতেই পারে। তো সবাইকে ধরেন আপনার যারা রুট লেভেল থেকে আসছে, কিন্তু আমার সেখানটাতে বুঝতে হবে যে কোন ট্রেনিংটা কার জন্য পারফেক্ট। যেমন ধরেন আপনার যদি আমি যেমন বাংলাদেশে একমাত্র মেয়ে যে লেভেল 2 কমপ্লিট করে এসেছি, এবং ছেলেরা আছে মানে আপনার ছেলে কোচ আছে, বাট মেয়েদের ভেতরে আমি একমাত্র লেভেল 2 কমপ্লিট করে এসেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর উপরের যে কোচিং কোর্সগুলি আছে সেগুলি যদি বা ইন্টারন্যাশনালি কোনো কোচিং মানে ট্রেনিংয়ের কোনো চিঠি আসে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত অবশ্যই আমাকে। এটা আমি বলছি না, এটা যদি অন্য কেউ থাকতো আমি সেটাই বলতাম। আর লেভেল 1 মানে যারা করতে যাবে, যেমন আমার পার্টনার যে ছিল শাপলা, আমি তারপরে আপনার যারা প্রিভিয়াস যে সমস্ত চ্যাম্পিয়ন প্লেয়াররা ছিল, যেমন আপনার কণিকা আপু, দোলা আপু এবং আরও অনেকেই, আমি মানে এত শর্ট টাইমের ভিতরে সবার নামটা আমি বলতে পারছি না। তো আমাদের যখন লেভেল 1 কোচেস ট্রেনিং হবে তখন কিন্তু আমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত মানে যারা প্রিভিয়াস রেজাল্ট করেছে বাংলাদেশের জন্য, তাদেরকে কিন্তু আমার এখানটাতে আনা উচিত। আবার দেখা যাচ্ছে যে আপনার আম্পায়ারিং কোর্স, তো সেক্ষেত্রে না মানে ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরিতে তারপরে অ্যাডমিনিস্ট্রেটরস কোর্স আছে। তো সেই ক্যাটাগরিতে যে আমি কিন্তু আমার যাকে ইচ্ছা হচ্ছে সে আমার কমিটির ভেতরে আছে, আমি তাকেই কিন্তু পাঠিয়ে দিলে এটা হবে না। মানে আমার বুঝতে হবে যে আমার কোন ক্যাটাগরিতে কাকে পাঠাতে হবে। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে সবাই মিলে যদি আমরা একটা ডিসিশন নেওয়ার আগে সবাই মিলে যদি কথাবার্তা বলে তারপর একটা ডিসিশন নেওয়া হয়, সেক্ষেত্রে আমি মনে করব যে সেই ডিসিশনটা পারফেক্ট হবে। যদি পারফেক্ট নাও হয়, 10 জনের ভিতরে যদি আমার 7 জন বলে যে না এটা ঠিক আছে, তাহলে সেটাই আমার মনে হয় যে সেটাই হওয়া উচিত। মানে নিজের ইচ্ছা হলো বা আমার সাথে 2-3 জন আছে খুব ক্লোজ, তো তাদের কথা শুনে মানে আমার নিজের সিদ্ধান্তটা দেওয়া যাবে না বা প্রয়োজন নেই, তারপর আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি এরকম। হ্যাঁ, মানে আমার প্রয়োজন হচ্ছে আমার ফেডারেশনের জন্য আমার বা যাকে যে সুযোগটা দেওয়া উচিত আমার তাকে সেই সুযোগটা দিতে হবে। আমার গড়ে একেবারে সবাইকে সমান সুযোগ দিতে হবে এমনটা কিন্তু না।
মানে আমার কথার মিনিংসটা হচ্ছে আমার কোচেস ট্রেনিং যেটা করব সেটা যে যারা ওই লাইনে আছে তারা করব, আমার আম্পায়ার্স ট্রেনিং যারা করব, যারা ওই লাইনে আছে তারা। আমি এখন আম্পায়ার্স ট্রেনিংয়ে তো আমি যাব না, বা আপনার আম্পায়ার্সরা তো নিশ্চয়ই কোচেস ট্রেনিংয়ে আসবে না। সো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমি মানে খুব শর্ট করে বললাম, মানে এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে যে কোনটার জন্য কারা পারফেক্ট, তারপরে আমরা সেখানটাতে আপনার ইনভলভ করব। এটা আপনার যখন মানে একসাথে একটা ডিসিশন নেওয়া হয়, তো আমি মনে করি যে সবার সম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা, আপনি যেহেতু কোচিংয়ের পার্টটা এনেছেন, আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিছুদিন আগে কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা আসলে বাস্তবায়নও হয়েছে, যে প্লেয়ারদের প্রতি মাসে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, এবং আপনারাও তখনই সেই দাবিটা তুলেছিলেন যে আপনাদেরও যদি বেতন ভাতার আওতা আনা যায়, কারণ আপনাদেরও অবশ্যই সেই জায়গাটা দরকার। সেইটার জন্য আসলে আপনাদের থেকে বা তাদের তরফ থেকে আসলে কোনো প্রতিশ্রুতি বা কোনো কিছু উদ্যোগ নিয়েছে কিনা, এখন পর্যন্ত কোনো আপডেট রয়েছে কিনা? হ্যাঁ, আপডেট বলতে আমরা তো আমাদের প্রতিমন্ত্রীকে আমি নিজেও বলেছিলাম, আমাদের ব্যাডমিন্টন ফেডারেশনে যখন এসেছিলেন তো বলেছিলেন যে হ্যাঁ ইনশাল্লাহ, যেহেতু মানে স্টেপ বাই স্টেপ তারা এগিয়ে আসছেন, তো তারা এটা করবেন ইনশাল্লাহ। তবে এখানটাতেও আবার আমরা তো বাংলাদেশি, তো আমাদের ফেডারেশন চেঞ্জ হয়, আমাদের কোচও চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের মানে ফেডারেশনে একটা পার্মানেন্ট কোচকে রাখা, যেমন আপনার ধরেন লং টার্ম করাবে, তো কোচদের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। যে ধরেন আপনার জুনিয়র প্লেয়ারদের জন্য আপনার কিছু কোচ রাখতে হবে যারা জুনিয়রদেরকে ডেভেলপ করবে, তারপর ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন, তারপরে যে আপনার যারা একদম হাই পারফরমেন্স করছে আর কি, তাদের যে মানে এলিট লেভেলের ট্রেন করাচ্ছে যারা। তো এইভাবে যদি আপনার কোচদেরকে একটা পার্মানেন্ট, মানে দেখা যাচ্ছে যে আমার এই টুর্নামেন্ট আসছে, যেটা আমাদের মানে ফেডারেশনে হয়ে থাকে, যে সামনে যে টুর্নামেন্ট আছে আমরা সেই টুর্নামেন্টের জন্য দেখা যাচ্ছে যে আপনার 1-2 মাস বা 3 মাস আমরা ট্রেনিং করাচ্ছি, তখন আমরা মানে কোচ ইনভলভ করতেছি আর কি। তো এটা না করে যদি আপনার একদম লং টার্ম পার্মানেন্টলি আপনার ফেডারেশনে কোচের ব্যবস্থা করা হয়, এবং বিদেশ থেকে ধরেন আমাদের হ্যাঁ অনেক টাকা খরচ হয় একটা ফরেন কোচ আনতে, তো আমরা যদি আপনার একটা ফরেন কোচ এনে আপনার তার সাথে আমাদের বিভিন্ন যত আমরা লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করা আমরা যারা কোচ আছি, আমরা যদি তার সাথে থেকে আমরা নিজেরাও মানে আমাদের নলেজটাকে বিল্ড আপ করি আর কি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেশের জন্যই এটা আপনার একজনকে দিয়ে আমরা প্রত্যেকটা স্টেজের কিন্তু আমরা কোচিং ফ্যাসিলিটিসটা পাচ্ছি। তো এটাও আপনার একটা লং টার্ম একটা চিন্তা ভাবনার বিষয়, যেটা এর আগেও আমি আমাদের ফেডারেশনে মানে যখন মানে লাস্ট ফেডারেশনের আগে যারা ছিলেন, আমি তাদেরকে আমার এই প্ল্যানিংটার কথা বলেছিলাম যে আমরা বাইরে থেকে আনি, তো স্টেপ বাই স্টেপ আমরা সে আমাদের মানে কন্টিনিউ সে থাকবে, এবং বিভিন্ন ক্যাটাগরির যে ট্রেনিংগুলো আছে, তাহলে আমাদের কোচের সংখ্যাও কিন্তু বাড়বে, এবং অবশ্যই তাদের স্ট্যান্ডার্ডটা আপনার ইন্টারন্যাশনাল মানের হয়ে যাবে। তো এখন মানে আমার ফেডারেশনে এখন কতজন কোচ রয়েছেন? লেভেল 1 এর ব্যাপারে আমি আসলে অতটা ভালো বলতে পারবো না, কারণ লাস্ট ইয়ারেও আপনার লেভেল 1 হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার এটা আবার একটা সিস্টেম থাকে যে মানে যেমন আমি লেভেল 1টা করেছি নেপাল থেকে এবং লেভেল 2 করেছি মালয়েশিয়া থেকে। লেভেল 1ই তো সর্বোচ্চ, আর তো এরপর না লেভেল আপনার হচ্ছে ব্যাডমিন্টনে আপনার লেভেল 3টা যখন করতে হয়, তখন লেভেল 2 পার করার পরে আপনার 3 বছর পরে তারপরে যে আপনার লেভেল 3 করতে হয়। আচ্ছা, তো এখানটাতে আপনার হাইয়েস্ট হচ্ছে আপনার 4 বা 5 আর কি এরকম। তো সেই ক্ষেত্রে আমার যেমন মানে আপনার 3 বছর হয়ে গেলে দেন আমি লেভেল 3 এর জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো সেই ক্ষেত্রে মানে বাংলা লেভেল 1টা হচ্ছে ফার্স্ট স্টেজ। তো লেভেল 1 অনেকগুলা কোচই আছে। তো বাংলাদেশে, কারণ এইটার সুযোগটা আসলে বাংলাদেশে হয়েছে, তো প্রতি বছরই এটা আপনার বাংলাদেশে করা হয়, যার কারণে আপনার কোচ মানে পাস তো করবেই আর কি। লেভেল 1টা মোটামুটি ইজিয়ার, আপনার লেভেল 2টা অনেক ডিফিকাল্ট আছে, ওইখানে অনেক স্টাডি করা লাগে, আপনার মানে হোমওয়ার্ক থাকে, এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করতে হয়। মাঝখানে হয়তো আপনার লাঞ্চ ব্রেকে 1.5 ঘন্টার মতো দেয়, আর তারপরে আপনার 1-1.5 ঘন্টা পর 5 মিনিটসের একটা ব্রেক দেয়, এবং লাস্টে যে হোমওয়ার্কটা দেয় সেটা করতে করতে আমাদের প্রায় রাত 2:30-3টা বেজে যায়। মানে আমি যখন করেছিলাম আপনার শ্রীলঙ্কান, তারপরে মালয়েশিয়ান, তারপরে নেপালি, অনেক মানে বিভিন্ন দেশ থেকে এসেছিল। তো দেখা যাচ্ছে যে আমরা করতে করতে মানে আমি দেখছি যে আমার নেপালের যে ফ্রেন্ড ছিল, ও মানে রাত্রে পড়তেই ও ঘুমায় গেছে। এরকম অবস্থা। কি থাকে আর কি হোমওয়ার্কে থাকে আপনার ধরেন আমাদের লেভেল 2 আপনার মানে ধরেন
ব্যাডমিন্টনে আসলে কি কোচেস ট্রেনিং যেগুলো আছে শুধু কিন্তু ব্যাডমিন্টন রিলেটেড মানে খেলা রিলেটেড না, আপনার প্রতিটা মাসেলের কোথায় মানে কোন মাসেলটা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, আপনার মানে কি বলে আপনার বায়োলজিক্যাল অনেক বিষয় থাকে, তারপরে মানে সব পড়ালেখা মানে যত রকমের পড়ালেখা আছে আপনার সায়েন্টিফিক সেগুলিও সেটার ভেতরে থাকে। তো সেই জন্য আমাদের অনেক রাত পর্যন্ত এটা আপনার স্টাডি করা লাগে, নেক্সট ডেতে যেন ওইটার উপরে আমাদের মানে একটা এক্সাম টাইপের দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসলে উত্তীর্ণ হলে তারপরে যে হ্যাঁ এটা আসলে মানে যারা করেছে তারা বুঝবে। আমি চাই যে আরও মানে যারা লেভেল 1 করেছে তারাও যাক, কারণ এখানে পড়ালেখার একটা অনেক বড় ব্যাপার থাকে এবং পুরাটাই তো আসলে ওখানটাতে ইংলিশেই। বাংলাদেশে যারা করেছে তাদের দেখা যাচ্ছে একটা সুবিধা ছিল যে আমাদের যারা পারিপার্শ্বিক যারা সমস্ত কোচরা ছিলেন তাদেরকে আপনার একটু বাংলা বলে তাদেরকে হেল্প করেছে, গাইড করেছে। হ্যাঁ হ্যাঁ, তো বাইরের দেশের থেকে করাটা আমি মনে করি আরো বেশি চ্যালেঞ্জিং আর কি। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে বিদেশ থেকে কোচ আনে, কারণ অনেক সময় প্লেয়াররাই বলেন, প্লেয়ারদের অভিযোগ থাকে যে বাংলাদেশের কোচ সেভাবে তাদেরকে শেখাতে পারছেন না বা গাইড করতে পারছেন না। এই যে একটা আক্ষেপ বা এই যে একটা মানে একটা কি বলবো, এটা কি আপনার একটা ল্যাকিংস? হ্যাঁ, এটা ল্যাকিংসটা আসলে যে বলেছি আমি আপনার শেখার কিন্তু আসলে কোনো শেষ নাই। শেখার প্রত্যেকটা, যেমন আমি যখন শিখেছি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক কোচই আছেন যেটা এইটা কিভাবে শিখছো, মানে একজন থেকে সে ট্রেনিং করে আসছে তো দেখা যাচ্ছে যে সেটা তার মতো হচ্ছে না, সো সে সেটাকে চেঞ্জ করার জন্য সে দেখা যাচ্ছে যে আগের কোচের এইটা কি পারে নাকি এরকম সেরকম, এটা হয়নি ওটা হয়নি। কিন্তু আমি যখন লেভেল 2টা করতে গিয়েছিলাম তখন আমাদের আচরণগত যে একটা বিষয় থাকে, যেমন আমি দেখছি যে আমার প্লেয়ার সে আপনার একটা স্ট্রোক সেটা পারফেক্ট হচ্ছে না, তো আমি তাকে এটা বলবো না যে এটা তোমার হচ্ছে না, আমি তাকে এটা বলবো যে হ্যাঁ এটা তোমার হচ্ছে, বাট তুমি যদি এটা এভাবে করো তাহলে আরো বেটার হবে। এই আচরণটা কি আমাদের স্থানীয় কোচদের মধ্যে আপনি লক্ষ্য করেছেন কিনা? মানে হ্যাঁ, এটা আমার মানে বেশিরভাগ এই, কিন্তু আমি উইলিংলি তাদেরকে কখনো বলতে যাইনি। যখন আমি ট্রেনিং করে আসি তখন তারা বাঙালি আমাদের মেন্টালিটিটা এরকম যে হ্যাঁ ও আমার থেকে এত ছোট আমাকে শেখাতে আসছে, মানে এই ধরনের আসলে আমাদের মেন্টালিটির কারণেই, সেটা শুধুমাত্র ব্যাডমিন্টনে না, আপনি দেখবেন যে অন্যান্য স্পোর্টসেও কিন্তু এই একটা ইগো প্রবলেমের কারণে আমাদের প্লেয়াররাও অনেক সাফার করছে। অবশ্যই বলা হচ্ছিল যে কোচ, বলছিলাম যে বেতনের যে একটা ব্যাপার আপনারা আসলে একটা আগ্রহ রয়েছে, তবে বাংলাদেশের যদি ব্যাডমিন্টনের কোচ বা কোচিং পেশাটা আসলে বেছে নিতে চায় নারী বা পুরুষ যারাই হোক না কেন, সেই ক্ষেত্রে আসলে তারা আসলে কেন আসবে? বাংলাদেশে কি আসলে সেইভাবে আর্থিক সাপোর্টটা মানে দেয় কিনা ফেডারেশন থেকে দেয় না, তাহলে আসলে তাদের আর্নিং সোর্সটা কিভাবে হবে? মানে নিজেরা আপনার ট্রেনিং করাবে স্টুডেন্টদেরকে, মানে এটা আপনার মানে নিজেদের উদ্যোগেই, বাট ফেডারেশন থেকে আপনার মানে স্যালারি যেটা দেয়া সেটা এখনো শুরু করেনি। তাহলে সেটা কিভাবে আসলে তারা কন্টিনিউ করবে? কারণ হয়তো আপনার সাপোর্ট আছে, এইজন্য আমি বলেছি যে এটা আপনার একটা পার্মানেন্টলি মানে তাদের যে বিভিন্ন স্টেজের, তাহলে কিন্তু কোচদেরও একটা মানে ফিনান্সিয়াল সাপোর্ট যখন হবে তখন কিন্তু তারাও তাদের বেস্ট এফোর্টটা দিতে পারবে প্লেয়ার তৈরির ক্ষেত্রে। আর এখন তো দেখা যাচ্ছে যে আপনার বেশিরভাগই সব মানে কমার্শিয়াল আর কি, যে যার যত স্টুডেন্ট মানে তার আর্নিংসটা তত ভালো, মানে এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি হয়ে গিয়েছে। তো মার্কেটিং বলতে যে যাকে যত বেশি উপরে উঠাইতে পারবে আর কি, তো এইগুলা করে আসলে আমার যেটা মনে হয় যে সে হয়তো ফিনান্সিয়াল সাপোর্টটা পাবে, বাট প্লেয়ার তৈরি করার মতো এটা একটু ডিফিকাল্ট হবে, আসলে সাস্টেইন করাটাও কঠিন হয়ে যাবে মানে যারা এই পন্থা আসলে হেঁটে থাকেন। এলিনা আপু, আরো অনেক আলোচনা রয়েছে বাংলাদেশের ব্যাডমিন্টন আসলে কিভাবে উন্নতি সম্ভব, বা আপনাদের গ্রাউন্ডসেও তো সমস্যা রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করব। তবে আবার সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। দর্শক ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এলিনা আপু যেটা বলছিলেন যে কোচিং এর পেশায় আসতে হলে আসলে নিজেকে সেইভাবে আসলে যোগ্য প্রমাণ করে আসলে কাজটা শুরু করতে হবে। আপনি তো খেলোয়াড় থেকে কোচিং পেশায় এসেছেন, সেই জায়গাটাতে আসলে ফেডারেশনের পক্ষ থেকে এখন আপনাকে আসলে কতটা সাপোর্ট দেওয়া হচ্ছে? কারণ ফেডারেশন দেখা যাচ্ছে যে সবসময় তো জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় না বা আন্তর্জাতিক টুর্নামেন্টও থাকে না, আবার আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলেও যে আপনি আসলে তাদের পছন্দের তালিকায় থাকবেন তাও না। আমরা দেখেছি কয়েকদিন আগে বিদেশি একজন কোচ নিয়ে এসেছেন, সেই জায়গায় আসলে আমাদের কবে সেই জায়গাটা আসলে পূরণ হবে যে বিদেশি কোচের নির্ভরতা কমিয়ে আসলে দেশি বা স্থানীয় কোচদের উপরে আসলে আমরা আস্থাটা রাখতে পারবো?
এটা আমাদের মানে মানে যারা অনেক কোচ সময় হয় ছিলেন যে আপনাদের না, সাথে রেষারেষির কারণে রেষারেষির কারণে তো হয়, অনেক সময় এটা তো হয়ে যায়। রেষারেষির কারণে হয়। যেমন দেখা যাচ্ছে যে হয়তো আমি এখন এই ফেডারেশনে থাকলেও, এই কমিটিতে থাকলেও দেখা যাচ্ছে যে অনেকের ভেতরে একটা ধারণা থাকতে পারে যে আমি মানে লাস্ট যে ফেডারেশন ছিল তাদের সাথে আমি কাজ করেছি, তো দ্যাটস ওয়াই তাহলে মনে হয় আমি তাদের গ্রুপে চলে গেলাম। তো অ্যাকচুয়ালি আমি আমার দিক থেকে আমি এটা বলতে চাই যে আমি কখনোই কোনো গ্রুপের সাথে আমি ইনভলভ না, আমি ব্যাডমিন্টনের সাথে ইনভলভ। এবং যারা ব্যাডমিন্টন ভালোবাসে তাদের যে কমিটি আসুক না কেন, তারা তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের জায়গা করে নেবে। আর এই রেষারেষির কারণে মানে শুধুমাত্র আমাদের কোচরা আপনার সাফার করে না, এটা প্লেয়াররাও সাফার করে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে তাদের ভেতরে একটা গ্রুপিং তৈরি হয়, যেটা আমাদের মানে যে কোনো একটা স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য এটা অনেক বড় একটা বাধা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোচের যে পছন্দের যে তালিকা আর কি, এটা আমার দিক থেকে মনে হয় যে আপনি পছন্দ করে আপনি কোচ বাছাই করবেন না, আপনি যোগ্যতা দিয়ে কোচ বাছাই করবেন। যার যতটুকু যোগ্যতা আছে আপনি তার সেটা মানে সেই যোগ্যতা অনুযায়ী মানে আপনার করা উচিত। তবে আমি মনে করি না যে বাংলাদেশে আসলে সব কিছুই তার যোগ্যতার ভিত্তিতে হয়। তবে আশা করব যে এই ফেডারেশন মানে এই কমিটি যারা আছেন তারা অবশ্যই যোগ্যতার ভিত্তিতেই যা কিছু করার করবেন। আচ্ছা, নতুন করে তো এবার যুক্ত করা হয়েছে আপনাদের এই ইভেন্টটা, সেই ক্ষেত্রে আসলে আপনাদের কালেক্ট করা বা তারকা ব্যাডমিন্টন বা তারকা শাটলার খোঁজার জন্য সেটা আসলে কতটুকু আসলে কাজে আসবে আপনাদের জন্য? এটা তো অবশ্যই আমাদের কাজে আসবে, কারণ আপনার বিভিন্ন মানে আপনার নতুন করে যে প্রোগ্রামটা হয়েছে বিভিন্ন আপনার এলাকা থেকে অঞ্চল থেকে উঠে এসেছে, তারপরে জেলা থেকে বিভাগ, তারপরে যে আপনার যে ন্যাশনালি তারা পার্টিসিপেট করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে বিভিন্ন জায়গা থেকেই, যেমন আপনার ধরেন জেলা থেকে যখন খেলেছে তখন সেই জেলার যে চ্যাম্পিয়ন রানার আপ ছিল, তো এতে করে কিন্তু আপনার অনেক প্লেয়ার আপনার তৈরি হবে। তো সেই প্লেয়ারদেরকে দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা লং টার্ম ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমরা তাদেরকে, যেমন একটা আপনার বিকেএসপি কী করে, তাদেরকে পড়ালেখা খেলাধুলা সব কিছুই এর ভেতরে আপনার সেটার ভেতরে হয়। বিকেএসপির মতো কিন্তু আরেকটা আপনার প্রতিষ্ঠান নেই। তো প্রত্যেকটা ফেডারেশন যদি চায় যে এই নতুন করে এই যে এরকম প্রোগ্রামের মাধ্যমে আপনার প্লেয়ার হান্ট, সেই প্লেয়ার হান্ট প্রোগ্রামগুলো তৈরি করে তারা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার পরবর্তীতে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা ইন্টারন্যাশনাল রেজাল্ট করাতে পারবে। সেখান থেকে তো আপনাদের একটা পার্ট গেল যে আপনারা একটা পার্ট বা আপনারা একটু এগিয়ে গেলেন। আপনাদের ট্যালেন্ট হান্টের কোনো প্রোগ্রাম বা আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? যদি আসলে সময়টা একেবারেই কম বলছিলাম, তারপরেও থাকে না যে আপনারা উদ্যোগ নিলেন, পরবর্তী কমিটি যদি আপনারাই নির্বাচিত হয়ে আসেন তাহলে আপনারা হয়তো বা সেটা কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, ওইটা আমাদের প্ল্যান আছে। তো আসলে আমরা আমাদের প্ল্যানগুলা ভালোভাবে আমরা নিজেদের ভেতরে এখনো পর্যন্ত আলোচনা করার সুযোগটা হয়ে ওঠেনি, যেহেতু আমাদের এখনো পর্যন্ত প্রেসিডেন্ট আসেননি, যার কারণে আমরা মিটিং করতে পারছি না। আপনি তো এমনি বিগত কমিটিতে ছিলেন, তাদের সাথে কাজ করেছি, আমি সব কমিটির সাথেই কাজ করেছি। কোন জেলায় আসলে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা আসলে ফার্স্ট বা প্রাথমিক পর্যায়ে গেলে সেটা আসলে আপনাদের জন্য সুবিধা হবে বা আপনারা অনেকটা এগিয়ে যাবেন? সব জেলাতে একসাথে সম্ভব না। বিভাগীয় শহর যেগুলি আছে সেগুলিতে গেলে আমাদের মানে বেশি ভালো হবে আর কি। তো আসলে আমরা কিন্তু রুট লেভেল থেকে আমরা প্লেয়ার মানে হান্ট করে তারপরে তো আমরা আসলে ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। তো ফার্স্টে যদি আমরা বিভাগীয় শহর যেগুলি আছে সেগুলি এবং বিভিন্ন জেলায় আসলে বিভাগীয় শহরে আপনার একটা বিভাগে আর ফার্স্ট হচ্ছে আপনার ধরেন স্কুল কলেজ লেভেলে যেগুলো আছে আর কি, সেটা কিন্তু আপনার বিভাগীয় শহর যারা আছে আপনার যেমন দেখা যাচ্ছে খুলনা, তারপরে আপনার সিলেট, মানে বিভিন্ন জায়গায় যে ব্যাডমিন্টন আসলে আপনার, তারপরে জেলা হিসাবে বলতে গেলে আপনার পাবনা থেকেও মানে ব্যাডমিন্টন এই সমস্ত অঞ্চলে আপনার ব্যাডমিন্টন প্লেয়ার অনেক ভালো, চিটাগাং, সিলেট, তারপরে পাবনা, খুলনা এগুলো থেকে। তো সব জেলা থেকে যদি আমরা স্কুলের মাধ্যমে ধরেন স্কুলের থেকে সব পুরা যে স্কুল আছে ওই জেলার ভেতরে তাদের ভেতরে থেকে আমরা চ্যাম্পিয়নশিপ একটা টুর্নামেন্ট দিলাম, তারপর সেখান থেকে নিয়ে সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা তাদের বিভাগে যারা আছে আর কি, তো তাদের সাথে কম্পিট করলো। দেন আপনার যেটা ন্যাশনালি যেটা হয় যে প্রত্যেকটা বিভাগের থেকে যে সমস্ত চ্যাম্পিয়ন এবং রানার আপ প্লেয়াররা আছেন তারা খেললো, তাহলে কিন্তু আপনার হিউজ আমরা প্লেয়ার পাবো সেই ক্ষেত্রে। তো এরকম প্ল্যান আমাদের আছে, কিন্তু সেটা আমরা তো আসলে কতদূর কি করতে পারবো উইথিন ভেরি শর্ট টাইম আমাদের এখন সেটা কাজ করতে হবে। আর কাজটা আসলে শুরু করতে হবে। যে কোনো জিনিস ভাবা তো যায়, কিন্তু কাজ শুরু করে সেটা কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার এনে বেশ অনেকটা এগিয়ে গেছে এবং আগে যে ক্রেজটা ফুটবলের সেটা আসলে তারা জাগিয়ে তুলতে পেরেছে। আমরা কয়েকদিন আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে আপনাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত শাটলার দেখেছি। আর কি কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনার সাথে এখন পর্যন্ত
পর্যন্ত কোনো শাটলার বিদেশ থেকে যোগাযোগ করেছে কিনা যে তারা আসলে খেলতে চায়, যদি আসলে বাংলাদেশের সেই মানে পর্যায়টা এখনো আসেনি শাটলারের ক্ষেত্রে? শাটলার আসলে আমাদের বাংলাদেশে আপনার অনেক ভালো ভালো মানের শাটলার ছিল, যেমন আমি মিক্সড ডাবলসে যাকে নিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম ইন্টারন্যাশনালি, সালমান, ও বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল। মানে ওর খেলা দেখলে মানে আপনার সে ইন্ডিয়ার সাথেও কিন্তু আপনার বেস্ট অফ 3-তে গিয়ে লস করেছে, আবার অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের সাথেও জিতেছে। আবার আমাদের আইমান আছে, তারপরে জুমার, ওহিদুল, মানে এরা আসলেই মানে আপনি যখন খেলা দেখবেন ওরা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে যে অনেক বেশি ডিফারেন্স তা কিন্তু না, কিন্তু আসলে আপনার বেশিরভাগ প্লেয়াররা মানে দেশের বাইরে চলে যায়, কারণ তাদের আসলে ফিনান্সিয়াল সাপোর্টটা ফেডারেশন থেকে দিতে পারেনি। কারণ আপনার কতদিন খেলবে, যতদিন খেলবে হয়তো তারা যেটা ক্যাপ খেলছে তখন তারা একটা বড় অ্যামাউন্ট আর্ন করছে, সেটা দিয়ে দেখা যাচ্ছে তাদের প্র্যাকটিস করা লাগছে, তাদের সংসার মেনটেন করা লাগছে। তো যদি আপনার তাদের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, মানে সেই ব্যাডমিন্টনে যেমন আপনার ইন্ডিয়ান প্লেয়ারদেরকে আপনার যে সমস্ত প্লেয়ারে আছে দেখা যাচ্ছে যে ওদের আর্মি হোক, নেভি হোক, বা আপনার রেলওয়েতে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের মানে স্টেট লেভেলের প্লেয়াররা কিন্তু পাচ্ছে, চাকরির সুযোগ হয়ে যাচ্ছে আপনার স্টেট লেভেলের যারা আছে। অথচ ন্যাশনাল টিমে আপনার আর্মিতেও যদি আপনি মানে যেতে চান তাহলে আপনার ন্যাশনালি আপনার হয়তো চ্যাম্পিয়ন বা রানার আপ হতেই হবে। মানে আপনি চ্যাম্পিয়ন রানার আপ না হলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু তাহলে শুধু তো চ্যাম্পিয়ন রানার আপ তারাই তো প্লেয়ার না, তারপরের স্টেজে যারা আছে তারা কিভাবে সার্ভাইভ করবে? তো সেইগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত, ওই লেভেলগুলোতে নিয়ে, যে তারা কিভাবে সার্ভাইভ করবে। তারা সেক্ষেত্রে যদি আমরা তাদেরকে একটা ব্যাকআপ দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আপনার এখন যারা দেশের বাইরে অবস্থান করছে তারাও হয়তো ফিরে আসবে আর কি বাংলাদেশের টানে। এবং সবচেয়ে বড় একটা বাধা কিন্তু অনিয়মিত লিগ আয়োজনের। এই লিগ আয়োজনের পেছনে কিন্তু সবচেয়ে বড় দাবিদার বা ভূমিকা যেটাই বলি না কেন, সেটা আসলে ক্লাব পর্যায়ে ক্লাবগুলোর। সেই ক্লাবগুলো আসলে আপনাদের কতটুকু সহযোগিতা করতে পেরেছে? কারণ আমরা দেখেছি যে জাতীয় চ্যাম্পিয়নশিপটা নিয়মিত হলেও লিগগুলো কিন্তু অনিয়মিত। আমাদের প্রায় 1 যুগ পরে ফার্স্ট ডিভিশন লিগ হলো। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো, তবে আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। এলিনা আপু, ব্যাডমিন্টন নিয়ে কথা বলছে, আপনি ব্যাডমিন্টনের মানুষ, আপনি অনেকদিন ধরে এই যে পল্টনে যে আপনাদের কোর্টটা রয়েছে সেটাতে আপনি প্র্যাকটিস করেছেন, একদম শুরু থেকে আপনার এখানে আসলে শুরুটা এখান থেকে হয়েছে। আমরা আসলে মাঝে মধ্যে ব্যাডমিন্টনের যে আবহাওয়াটা দেখি বা চিত্রটা দেখি, সেটা আসলে আমাদের জন্য আসলে অনেক কষ্টের, আর আপনারা খেলোয়াড়, আপনাদের জন্য তো আরো বেশি কষ্টের। আমরা যদি একটু চিত্রগুলো দেখি যে এই যে একটা পরিবেশ, হ্যাঁ, যে আপনাদের ব্যাডমিন্টন ফেডারেশনের সামনেই কিন্তু এরকম মানে অরাজকতা বা এরকম মানে পরিবেশটা আমরা দেখতে পাই, যে যারা আসলে নেশাগ্রস্ত যারা আছেন, এবং এটা নিয়ে প্রতিবেদনও করা হয়েছে এবং এনএসসি থেকে উদ্যোগও নেওয়া হয়েছে। তবে আমরা বিগত কমিটির সময় দেখেছি যে যখন কোনো টুর্নামেন্ট আয়োজন হয় তখন বেশ তারা ক্লিন রাখে বা পরিষ্কার রাখে বা গার্ড দিয়ে আসলে তাদেরকে ওই জায়গাটা আসলে তারা নিশ্চিত করে। কিন্তু যখন টুর্নামেন্ট শেষ হয়ে যায় বা কোনো প্র্যাকটিস না থাকে তখনই আসলে আবারও আগের পরিবেশে বা আগের চিত্র ফিরে আসে। এইটা আসলে একজন খেলোয়াড়ের জন্য আসলে কতটা আসলে মানে নিরাপত্তা তো একেবারেই নাই। আর এটা আসলে শুধুমাত্র ব্যাডমিন্টন ফেডারেশনের সামনে না, আপনি যখনই স্টেডিয়ামের ভেতরে ঢুকবেন ওই যে আপনার রোলার স্কেটিং এর ওই সাইডটা দিয়ে একদম ব্যাডমিন্টনটা তো যেহেতু একদম কর্নারে, সেই জন্য ওদের এই পরিবেশটা ওদের জন্য বক্সিং আছে। তো আসলে এটা একদম কর্নারের সাইডটাতে পড়ে যাওয়াতে ওরা এই জায়গাটাতে মানে কমফোর্ট ফিল বেশি করে। তো আসলে আপনার মানে স্টেডিয়ামের যে জোনটা সেটাও আপনারা নিশ্চিত করে দিয়েছে বিগত কমিটি আর কি, আমার এটাই মনে হয়েছে। এটা আমি যখন থেকে আসলে আমি ফেডারেশনে পা দিয়েছি, মানে ফেডারেশনে মিন্স হচ্ছে যখন থেকে আমি ঢাকার মাঠে পা দিয়েছি, আমি তখন থেকে এরকম পরিবেশই আমি দেখে আসছি। তো সেটা নিয়ে আমাদের অনেক উদ্যোগও নেওয়া হয়েছিল যে ওখান থেকে আপনার ওদেরকে সরাই দেওয়ার জন্য, কিন্তু আসলে কন্টিনিউ থাকার মতো ওইখানে তো মানে আপনার সেরকম কেউ নাই যে কন্টিনিউ এটা তাদেরকে যে তাড়িয়ে দিবে এরকম কোনো। আচ্ছা, এই গার্ডটা কে নিশ্চিত করবে? সিকিউরিটি গার্ড কি আপনারা ফেডারেশন থেকে দিবেন নাকি এনএসসি? এটা তো এনএসসি থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া উচিত, কারণ এটা তো আসলে শুধু একজন দুজন বা একটা গ্রুপে না, এখানে অনেক, এখানটাতে এই যে এরকম টাইপের লোকজনের সংখ্যা অনেক। আপনি ওদেরকে আসলে মানে শুধু এনএসসি না, আপনার গভর্নমেন্টের আসলে হস্তক্ষেপ প্রয়োজন, কারণ ওদেরকে যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যায়,
কারণ এরা অধিকাংশই আপনার 99%ই এরা নেশাগ্রস্ত। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায়, মানে এটা আসলে এবং যারা আসলে unhealthy পথচারী তাদের environment। ক্ষেত্রে কিন্তু খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত আসলে ফেডারেশনের হ্যাঁ, দায়িত্ব বর্তায়। ফেডারেশনই তো আসলে এই জায়গাটা নিশ্চিত করবে নিরাপত্তার ফেডারেশন, বিষয়টা। প্রত্যেকটা ফেডারেশন তাহলে যদি সেই নিজ নিজ ফেডারেশনকে উদ্যোগে আসলে তাদের সামনেটা ক্লিন রাখে, মানে এটা নিয়ে আমরা যখন প্রথম দিন আমরা মিট করেছিলাম ফেডারেশনে, তখনও এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম নিজেদের ভেতরে, যে এই যে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছিলাম যে এরকম সামনে বসে আছে বাইশের, তো সাথে সাথে আমরা আমাদের যে মানে পিয়ন আছে ওদেরকে বললাম যে নিচে থেকে ওদেরকে ওখান থেকে সরিয়ে দিতে। তো দেখা যাচ্ছে অনেক সময় বৃষ্টি পড়ছে, তারা এসে মানে আসলে সিচুয়েশনটাই এমন জানি এটাই ওদের বাসা বাড়ি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের ফেডারেশনের প্রত্যেকটা ফেডারেশনের উচিত যে তাদের সামনে থেকে মানে এই ধরনের লোকদেরকে সরিয়ে দেয়া। এবং তারপর একটা কথা থাকে যে এরা তো আসলে রাত্রে ওইখানটাতেই ঘুমায়, আপনি ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মানে আপনার যারা অনেক বৃদ্ধ আছেন তারা আপনাদের সবাই। কমিটি আসলে এইটা নিশ্চিতে কি উদ্যোগ নেবে, কি পরিকল্পনা? হ্যাঁ, আমাদের অলরেডি এটা নিয়ে কথা হয়েছে যে আমাদের সামনে থেকে মানে আমাদের ফেডারেশনের সামনে যারা এরকমটাই হবে তাদেরকে আপনার মানে ওখান এটা তো থেকে আমরা শুধু সরিয়ে দিব। সকালের জন্য না, কিন্তু আসলে নিশ্চয়ই শুধু সকালের জন্য না, কিন্তু এরাদেরকে ধরেন আমরা আমাদের এখান থেকে সরিয়ে দিলাম, তারপরে যে আপনার মানে অবশ্যই এটা করা উচিত, এবং তারপরে যে আপনার অন্যান্য ফেডারেশনে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পরে ওরা থাকবেটা কোথায় রাতে, ওরা থাকবে কোথায়? এই জন্য কিন্তু আমি বলেছি যে এটা আপনার গভর্নমেন্টেরও হস্তক্ষেপ প্রয়োজন, যে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ এই স্টেডিয়ামের ভেতরে কিন্তু আপনার অনেক হাজার হাজার আপনার মানে লোকজন ওখানটাতে আপনার ঘুমায় থাকে, ইয়ে করে। তো আসলে এদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যেত, সেক্ষেত্রে হয়তো এটা আপনার মানে পসিবল আর কি, যে তাদেরকে সরিয়ে দেওয়া। এলিনা আপু, এটা তো গেল বাইরের পরিবেশ, ভেতরের পরিবেশ আরো বেশি মানে অবস্থা এবং আশঙ্কাজনক। সেটা হচ্ছে আপনাদের বোর্ডের সম্ভবত যে কোর্টটা সেটা কাঠের, সেই কাঠের ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় ভাঙাচুরা ছিল আমার চোখে। এখন কি অবস্থা সেটা আপনি ভালো বলতে পারবেন। জোড়াতালি লাগিয়ে হয়তো বা ঠিক করা হয়েছে। সেই জায়গায় একটা কোর্ট, ইন্টারন্যাশনাল যখন টুর্নামেন্ট গুলো হয় এবং কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও হয়েছে, সেই জায়গায় আসলে ইনজুরিতে পড়ার সংখ্যাটা তো অনেক বেশি থাকে। সেটা আসলে আপনারা নতুন করে আসলে মানে সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কি না এই কমিটি বা সামনে? নতুন করে যদি পুরাটা সংস্কার করা হয়, করতে যাওয়া হয়, এটা অনেক টাকার ব্যাপার। এটা যখন আপনার মানে আমার যতদূর মনে আছে আর কি, আমরা যখন 2010 সালে সাব গেমসের জন্য আমরা তখন কিন্তু আপনার পুরা বাংলাদেশেই আপনার মানে যে এই ধরনের কাজ শুরু করেছিল আর কি, যে আপনার পুনর্নির্মাণের কাজগুলো শুরু করেছিল। তো সেই সময়ে আপনার এই কোডটা করা হয়েছিল, কিন্তু আসলে এটা যারা করেছে মানে আপনার যারা করেছে এটা অ্যাকচুয়ালি তাদের ভুল ছিল, এটা তো ফেডারেশনের কোনো ভুল না। যারা করেছিল তাদের কি ল্যাকিং ছিল, সেটা কাঠের ক্ষেত্রে হোক, ওটা তো অ্যাকচুয়ালি আমরা বুঝবো না যে এটা কোঅর্ডিনেটটা কে করেছে। যদি ফেডারেশনের ভুল না থাকে, নিশ্চয়ই ফেডারেশনের পক্ষ থেকে কাউকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। আসলে কাউকে দায়িত্ব দিলেও তখন যারা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই যে তখন তারা, কারণ 2010 সালের কথা, তো তখন তো আমরা প্লেয়ার, আমরা জাস্ট খেলার ইয়েতে ছিলাম। তো যখনই ধরেন আপনি আমাকে দায়িত্ব দিলেন, রাইট, তো আমি তো অ্যাকচুয়ালি ওইটা কাঠটা কি, এটা কি আমাদের মাঠের জন্য এটা পারফেক্ট কিনা, মানে ওই আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাকচুয়ালি আমরা বুঝবো না যে কোনটা কি লাগবে কি না লাগবে। এটা তো অ্যাকচুয়ালি যারা আপনার গভর্নমেন্ট থেকে যাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, যে তারাই যারা কাজ করে তারাই কিন্তু বলতে পারবে। তো হয়তো তত্ত্বাবধানে আপনি আমাকে দায়িত্ব দিলেন, আমি দেখছি যে হ্যাঁ আমার ওরা কাজ করছে, কিন্তু এখানটাতে আপনি কি জিনিস লাগাচ্ছে, কি ম্যাটেরিয়ালসটা লাগাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝবো না। তো সেক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে, যে কি ম্যাটেরিয়ালসটা লাগিয়েছে হয়তো মানে খারাপ ছিল, যার কারণে আপনার এটা নষ্ট হয়ে গিয়েছিল। এলিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। এবং আপনারা যে পরিকল্পনা নিশ্চয় করবেন, নিশ্চয়ই আসলে খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের সুরক্ষা, মান উন্নয়নে ভেবেই আসলে সেই পরিকল্পনাগুলো নেবেন। এবং সামনের 3 মাসের মধ্যে নিশ্চয়ই আপনারা যে কমিটিটা রয়েছে নির্বাচন করবেন, এবং নির্বাচন করে পরবর্তী সময়ে নিশ্চয়ই আবার দায়িত্ব নিয়ে ভালো কিছু করবেন, এবং ভালো কিছুই হবে বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।